জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। আবারও ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার, কড়া জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের ডাকা ধর্মঘটে টানা 5 দিন ধরে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের লাশ নিয়ে গেছে বিএসএফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এই মামলায় মোট 3 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে, আর অন্য 2 জন পলাতক রয়েছেন। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 3টি মামলা হয়েছে। সেগুলো হলো জুলাই গণঅভ্যুত্থান, গুম খুন এবং 2013 সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা। এদিকে বিচার কার্য শুরুর আগে রোববার ভোর 5টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 নম্বর গেটের কাছে শিশু একাডেমির পাশের ফুটপাতে ককটেল সদৃশ্য একটি বস্তু বিস্ফোরিত হয়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, বস্তুটিতে ককটেলের উপাদান ছিল না। এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি 2/3 ভোটে জয়ী হবে। আজ রোববার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নিতে হলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া উচিত। দেরি হলে ষড়যন্ত্রের আশঙ্কা বাড়বে এবং নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চান সার্জিস আলম। আজ রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেছেন। উল্লেখ্য, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে আগুন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির রংপুরের কর্মী সমর্থকদের পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। এরই প্রেক্ষিতে তিনি দাবি করেন, আওয়ামী সুবিধাভোগী ভারতীয় দালাল এই দলটি দেশের ভিতরে গোলযোগ তৈরির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে। তাই তিনি সেনাবাহিনীকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আরও জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানান। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করতে রাষ্ট্রপক্ষকে অনুমতি দিয়েছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা 2টি পৃথক লিভ টু আপিল মঞ্জুর করে। আপিলের শুনানির জন্য আগামী 1 জুলাই দিন নির্ধারণ করা হয়েছে। হাইকোর্ট 2023 সালের 1 ডিসেম্বর বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করে তারেক রহমান, লুৎফর-জামান বাবর সহ অন্যদের খালাস দেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের অনুমতি চেয়ে আবেদন করায় রাষ্ট্রপক্ষ, যা এখন গৃহীত হলো। বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। আজ রোববার আইএসপিআর-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি ছড়ানো, বিভেদ সৃষ্টি ও সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। প্রতিবেদনে সেনাবাহিনীর সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা দেওয়ার ইঙ্গিতকে আইএসপিআর বিদ্বেষমূলক অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জাতীয় সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে এবং জাতীয় স্বার্থে কখনো আপোস করেনি, ভবিষ্যতেও করবে না।
বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ রোববার ঢাকা চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে তিনি বলেন, তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও আইটি খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, দেশের অর্ধেক জনশক্তির বয়স 30 বছরের নিচে, যারা কাজের জন্য প্রস্তুত। চীন ও বাংলাদেশের যৌথ আয়োজনে হওয়া এই সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ চীনের 100টি কোম্পানির প্রায় 250 জন বিনিয়োগকারী অংশ নেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ইউক্রেনের চালানো কথিত ড্রোন হামলায় অন্তত 40টির বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের এক নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন। এই হামলাগুলো রাশিয়ার গভীর ভূমিতে অবস্থিত অন্তত 4টি সামরিক বিমান ঘাঁটিতে চালানো হয়, যার মধ্যে অন্যতম হল ইরকুটস্ক অঞ্চলের বেয়ালা বিমান ঘাঁটি। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, হামলাগুলো ইউক্রেন থেকে করা হয়নি, বরং রুশ ভূখণ্ডের ভেতরে ঢুকে পরিকল্পিতভাবে চালানো হয়েছে। রয়টার্স সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র বলছে, ড্রোন হামলায় রাশিয়ার Tu-95 ও Tu-22 কৌশলগত বোমারু বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো ইউক্রেনের উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে রুশ বিমান ঘাঁটিতে আগুন ও ধোঁয়া দেখা গেছে। এক রুশ সেনা ভিডিওতে বলেন, সবকিছু ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার পক্ষ থেকে এখনও এই হামলার ব্যাপারে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি, তবে স্থানীয় গভর্নর ড্রোন হামলার কথা স্বীকার করেছেন। ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাত নিয়ে ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন, মে মাসের সংঘাতে ভারত যুদ্ধবিমান হারিয়েছে, যদিও নির্দিষ্ট সংখ্যা তিনি উল্লেখ করেননি। জেনারেল চৌহান স্বীকার করেন, প্রথম দিকে পাকিস্তানে চালানো অভিযানে কৌশলগত ভুল ছিল। ভারত এই ভুল থেকে শিক্ষা নেয় এবং কৌশল পাল্টে পরবর্তী হামলায় সফলভাবে পাকিস্তানের 300 কিলোমিটার গভীরে নির্ধারিত লক্ষ্যস্থানে আঘাত হানে। তিনি দাবি করেন, পাকিস্তানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ভারত হামলা চালিয়েছে। জেনারেল চৌহান জানান, ভারত যুদ্ধবিরতি বজায় রাখতে চায়, কিন্তু ভবিষ্যতে যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনো সন্ত্রাসী হামলা হয়, তাহলে ভারতের জবাব হবে পরিষ্কার ও কৌশলগত। মূলত এই সংঘাতের সূত্রপাত হয় গত এপ্রিলের শেষের দিকে কাশ্মীরের পেহেলগাম জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায়। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান বরাবরের মতো এ অভিযোগ অস্বীকার করেছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের মারামারি সংঘর্ষের জেরে 5 দিন ধরে হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। গত মঙ্গলবার হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে আহতদের বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের জেরে ধরে হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী অবরুদ্ধ হন এবং পরে ছুটিতে চলে যান। ঘটনার পর থেকে এই চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে হাসপাতালের পুরো চিকিৎসা ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে রয়েছে। সব সেবা বন্ধ থাকায় হাজার হাজার রোগী ভোগান্তিতে পড়েছেন। হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বলেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। যারা চিকিৎসার মাঝপথে রয়েছেন তাদের অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নিতে অনুরোধ করা হয়েছে। এদিকে দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে অনেকে ফিরে যাচ্ছেন। তাদের দাবি, দ্রুত এই অচলাবস্থা নিরসন করা হোক। কুড়িগ্রামে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক ওরফে শাহিন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল বুরুঙ্গামারী হাটে অভিযান চালায়। সেনাবাহিনীর টহল দলের কর্মকর্তারা খাজনার রসিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান। এরপর ফরিদুল হককে আটক করে বুরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। বুরুঙ্গামারী উপজেলা ভূমি কার্যালয়ের হাট ও ইজারা শাখার এক কর্মকর্তা বাদী হয়ে ফরিদুল হকের বিরুদ্ধে মামলা করেন। দেশের বাজারে জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেলের দাম লিটারে 2 টাকা কমিয়ে 102 টাকা করা হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম লিটারে 3 টাকা কমিয়ে যথাক্রমে 118 টাকা ও 122 টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের নতুন দাম 114 টাকা। দাম পরিবর্তন 1 জুন থেকে কার্যকর হবে। এপ্রিলে দাম অপরিবর্তিত ছিল। মে মাসে ডিজেলের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। সরকার গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করছে।
ফেনীতে টানা 4 দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বেড়িবাঁধের মাটি সরে গিয়ে মুহুরী ও সিলোনিয়া নদীর কিছু অংশে ফাটল ধরেছে, ফলে নদী পাড়ের হাজারো বাসিন্দা বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন। ফুলগাজীর দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের কিছু এলাকায় বেড়িবাঁধ ফাটল ও ধসের খবর পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি মেরামতের প্রস্তুতি নিচ্ছে, তবে নদীর পানি না কমলে মেরামত সম্ভব হবে না বলে তারা জানিয়েছে। এদিকে গত 24 ঘন্টায় ফেনীতে 41.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রদীপ বৈদ্য নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের ভেতরে এ ঘটনা ঘটে। পরিবারের অভাব অনটনের কারণে প্রদীপ দিনমজুর হিসেবে কাজ করতেন। স্থানীয়দের ধারণা, সীমান্ত এলাকায় চোরা কারবারিদের সঙ্গে জড়িয়ে তিনি ভারতের ভেতরে গিয়েছিলেন। বিজিবি নিশ্চিত করেছে ঘটনাটি ভারতের ভেতরে ঘটেছে এবং লাশ বিএসএফ নিয়ে গেছে। বিজিবির পক্ষ থেকে লাশ ফিরিয়ে আনতে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ চলছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের গ্রাহকদের টাকা ও তথ্য বর্তমানে গুরুতর ঝুঁকিতে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, প্রশাসক নিযুক্ত হওয়ার পর আদালতের স্থগিতাদেশের কারণে তারা নগদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের উদ্বিগ্নতার কারণ হিসেবে যে বিষয়গুলো কাজ করছে সেগুলো হলো ইচ্ছাকৃতভাবে প্রশাসক দলের আইটি ও ইমেল অ্যাক্সেস বন্ধ করা, আদালতের মামলায় 2 আসামিকে দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠান চালানো, ট্রাস্ট অ্যাকাউন্টে স্বাক্ষরদাতা পরিবর্তনের চেষ্টা, আন্তর্জাতিক অডিট ফার্ম কেপিএমজির ফরেনসিক অডিট বন্ধ করে দেওয়া, প্রকৃত টাকা ছাড়া অতিরিক্ত 645 কোটি টাকার ই মানি ইস্যু করা, 41টি অঅনুমোদিত পরিবেশকের মাধ্যমে 1711 কোটি টাকা উত্তোলন করা, ই কমার্স ভোক্তাদের হিসাবে অবৈধভাবে টাকা পাঠিয়ে 144 কোটি টাকার ক্ষতি করা। বাংলাদেশ ব্যাংক এসব কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় সার্বভৌম আর্থিক ক্ষমতার চ্যালেঞ্জ হিসাবে দেখছে এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যে মামলা করেছে। পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।